হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আপনাদের সবাইকে ডেইলি স্টার পত্রিকা অ্যানালাইসিস ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সাম্প্রতিক হাসিনা সরকারের পতনের 5ই আগস্ট পতনের পরবর্তীতে এই রিলেটেড একটা আর্টিকেল আমরা আজকে আলোচনা করব। এই আর্টিকেলে আমরা দেখব যে কেন আসলে এই সরকারের পতন হয়েছে এবং পরবর্তীতে আমরা দেখব যে সাম্প্রদায়িক যে ইস্যুসগুলো আসছে সেই বিষয়গুলো আসবে। তো আসলে এটা হচ্ছে ডেইলি স্টারের একটা জিও পলিটিক্যাল ইনসাইট একটা আর্টিকেল, যে আর্টিকেলে রামিশা রব আসলে কিছু প্রশ্ন করছে মাইকেল কুগেলম্যানকে। তো মাইকেল কুগেলম্যান হচ্ছে আপনার দক্ষিণ সাউথ এশিয়া পলিসি অ্যানালিস্ট, অর্থাৎ দক্ষিণ এশিয়ার রাজনীতির বিভিন্ন পট পরিবর্তন অথবা রাজনীতি বিশ্লেষক, পলিটিক্যাল অ্যানালিস্ট বলতে পারেন মাইকেল কুগেলম্যান। তো আমরা ওনার প্রশ্নের উত্তরের মাধ্যমে আজকের আর্টিকেলের অনেক কিছু প্লট ডেভেলপমেন্ট হবে এবং রামিশা রব কিছু প্রশ্ন করবে। তো আজকের আমাদের হেডলাইনটা হচ্ছে দ্য জিও পলিটিক্স অফ শেখ হাসিনাস ফল। শেখ হাসিনা পতনের বহু রাজনৈতিক প্রেক্ষাপটটা কেমন হবে এবং এক্সপ্লেইন এবং এগুলো ব্যাখ্যা করা। তো একটা সাব হেডলাইন আছে লেটস বি ক্লিয়ার। আপনারা নিশ্চিত হবেন যে নো কান্ট্রি ওয়াজ মোর আপসেট টু সি হাসিনা ফল দেন ইন্ডিয়া। এখানে ইন্ডিয়া দেন দিয়ে একটা কম্প্যারিজন করা হয়েছে, বলছে এমন কোনো দেশ নাই হাসিনার পতনে ইন্ডিয়ার চাইতে বেশি আপসেট হয়েছে। নো কান্ট্রি ওয়াজ মোর আপসেট, এমন কোনো দেশ নাই যারা বেশি আপসেট হয়েছে টু সি ইন্ডিয়া হাসিনা ফল। হাসিনার পতনে ইন্ডিয়ার চাইতে আর কেউ বেশি আপসেট হয় নাই। আফটার বাংলাদেশ আয়রন লেডি শেখ হাসিনা ওয়াজ আউস্টেড। আউস্টেড অর্থ হচ্ছে জোর করে ক্ষমতা থেকে কাউকে নামিয়ে দেওয়া, উচ্ছেদ করা। আমরা আউস্টেড শব্দের অর্থটা দেখব। আউস্ট কেমন? আউস্ট অর্থ হচ্ছে এক্সপেল, কাউকে বহিষ্কার করা, ফোর্স আউট, কাউকে জোর করে বের করে দেওয়া। ড্রাইভ আউট অর এক্সপেল সামওয়ান ফ্রম এ পজিশন অর প্লেস, কাউকে কোনো জায়গা থেকে এক্সপেল করা। আউস্ট অর্থ এখানে ক্ষমতাচ্যুত করা, এরকম সহজ কথায়। আফটার বাংলাদেশ আয়রন লেডি শেখ হাসিনা ওয়াজ আউস্টেড, পাস্ট সিম্পল টেন্সের প্যাসিভ ভয়েস। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানোর পরে এ নাম্বার অফ কনস্পাইরেসি থিওরিস, অনেকগুলো ষড়যন্ত্র হয়েছে এরকম কিছু থিওরি হ্যাভ এমার্জ, আমাদের সামনে চলে আসছে রিগার্ডিং ইন্টারন্যাশনাল প্লেয়ার্স। এবং যেই কনস্পাইরেসি থিওরিজগুলো বলা হচ্ছে যে আন্তর্জাতিক বিভিন্ন দেশ আসলে এই ষড়যন্ত্র করছে। ইন্টারন্যাশনাল প্লেয়ার্স বলতে আন্তর্জাতিক বিভিন্ন দেশ অথবা বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন স্বার্থান্বেষী মহল। তা আসলে এই জিনিসটা সহজভাবে বলতে গেলে ইদানিং সময়ে শুনে থাকবেন যে বিভিন্ন মানুষ বলতেছে যে শেখ হাসিনার পতনের জন্য আমেরিকা দায়ী। এই যে আমেরিকা দায়ী, আমেরিকাটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার্স। তো বলতেছে এই নাম্বার অফ কনস্পাইরেসি থিওরিস, মানে আমেরিকা যে ষড়যন্ত্র করছে, চীন ষড়যন্ত্র করছে অথবা ভারত ষড়যন্ত্র করছে অথবা কেউ ষড়যন্ত্র করে, বিভিন্ন ষড়যন্ত্রের থিওরিগুলোকে বলে কনস্পাইরেসি থিওরিস। বলছে শেখ হাসিনার পতনের পরে অনেকগুলো তাকে নিয়ে ষড়যন্ত্র করা হয়েছে, এরকম কিছু তত্ত্ব আন্তর্জাতিকভাবে চলতেছে। মাইকেল কুগেলম্যান, তো মাইকেল কুগেলম্যানের পরিচয় দিবে ডিরেক্টর অফ দ্য সাউথ এশিয়ান ইনস্টিটিউট অ্যাট দ্য উইলসন সেন্টার। তিনি একটা প্রতিষ্ঠানের এই প্রতিষ্ঠানের একজন ডিরেক্টর। অ্যাড্রেস এখানে বার, এই বারবের সাবজেক্ট হচ্ছে মাইকেল কুগেলম্যান। মাইকেল কুগেলম্যান বলেছে, অ্যাড্রেস মানে বলা, দিস স্পেকুলেশন মানে অনুমান কেমন? এখানে স্পেকুলেশনটা কি? এই যে এই নাম্বার অফ কনস্পাইরেসি থিওরিস, অনেক ষড়যন্ত্রের কথা যে বাতাসে ভাসতেছে, সোশ্যাল মিডিয়ায় ভাসতেছে, সেই কনস্পাইরেসিগুলোরে বলছে স্পেকুলেশন। এগুলো তো আর প্রতিষ্ঠিত সত্য না। তো বলতেছে সে এরকম, এই মাইকেল কুগেলম্যান এই কনস্পাইরেসি থিওরিসগুলো বা স্পেকুলেশনগুলো নিয়ে ইনডেপথ কথা বলছে। এক্সক্লুসিভ ইন্টারভিউ উইথ রামিশা রব অফ ডেইলি স্টারে রামিশা রবের সাথে কথা বলছে। তো প্রথমে আমরা দেখব যে রামিশা রব একটা কোয়েশ্চেন করছে, হাউ দিয়ে কোয়েশ্চেন করছে এবং এই যে আমরা চিহ্ন পাচ্ছি। হাউ উড ইউ ডিসক্রাইব দ্য ওভারঅল রেসপন্স অফ দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি। তো রামিশা রব বলছে যে শেখ হাসিনার পতনের পরে আন্তর্জাতিক যে কমিউনিটি, পৃথিবীর বিভিন্ন দেশ, আপনার ইউ বলতে পারেন, মানে ইউরোপীয় ইউনিয়ন বলতে পারেন, আমেরিকা বলতে পারেন, চীন বলতে পারেন, ভারত বলতে পারেন, তাদের যে রেসপন্স, সেই রেসপন্সকে আপনি কীভাবে দেখছেন? হাউ উড ইউ ডিসক্রাইব, আপনি কীভাবে দেখছেন? তো এখানে বলছে দ্য ওয়াচ ওয়ার্ড ইজ কনসার্ন। তো এখানে ওয়াচ ওয়ার্ড অর্থ হচ্ছে মূল কথা। উনি প্রথমেই বলতেছে ভাই আসল কথা হচ্ছে সবাই উদ্বিগ্ন। তো আমরা ওয়াচ ওয়ার্ড শব্দটার একটা মিনিং একটু দেখব এখানে। গাইডিং প্রিন্সিপাল, মূল কথা বলতে পারেন। এই ওয়ার্ড ফ্রেজ এক্সপ্রেসিং এ পারসনস গ্রুপস কোর এইম বিলিফ। আমাদের আসল কথা হচ্ছে সবাই উদ্বিগ্ন অ্যাবাউট
স্টেবিলিটি রিস্ক, যেহেতু একটা সরকারের পতন হয়েছে আরেকটা সরকার আসছে, এই যে ট্রানজিশন পিরিয়ড, এই যে দেশে যে বর্তমানে এর মধ্যে যে সিকিউরিটি ভাকাম তৈরি হয়েছে, নিরাপত্তার শূন্যতা তৈরি হয়েছে, এই জিনিসটা বলতেছে আমরা উদ্বিগ্ন। স্টেবিলিটি রিস্ক এখনও স্টেবিলিটি অনেক অনিশ্চয়তা আছে অ্যাবাউট এ উইকেন্ড ইকোনমি, এবং আরও উদ্বিগ্ন হচ্ছে বর্তমানে অর্থনীতিটা খুবই দুর্বল, WEAKENED উইকেন্ড ইকোনমি, দুর্বল অর্থনীতি, নিরাপত্তা সব কিছু নিয়ে বৈশ্বিক যে প্লেয়ার্সরা আছে, ইন্টারন্যাশনাল কমিউনিটি যারা আছে তারা উদ্বিগ্ন। তো নিয়ে কথা প্রথম বলে দিছে অ্যাবাউট অ্যান আনসার্টেন পলিটিক্যাল ট্রানজিশন, এবং কে এরা ক্ষমতায় আসবে এর একটা অনিশ্চিত ট্রানজিশন, মানে ক্ষমতার হস্তান্তর নিয়ে একটা অনিশ্চয়তা আছে। সাম রিসেন্ট ডেভেলপমেন্টস, সাম্প্রতিক সময়ে কিছু ঘটনা ঘটতেছে। পুলিশ রিটার্নিং টু ওয়ার্ক, পুলিশ কাজে ফিরছে। দ্য ফরমেশন অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। এই যে ডেভেলপমেন্টগুলো, দুইটা ডেভেলপমেন্ট এখানে বলছে, এবং এই দুইটা ডেভেলপমেন্ট দাগ দিয়ে কমা দিয়ে বলতে পারতো, হাইপেন দিয়ে বলছে। এই যে সাম্প্রতিক সময়ে ডেভেলপমেন্টগুলো হ্যাভ ইজড ভার্বের সাবজেক্ট হচ্ছে সাম রিসেন্ট ডেভেলপমেন্টস, আর ডেভেলপমেন্ট দুইটারে স্পষ্ট করে দিয়েছে, একটা হচ্ছে পুলিশের কাজে ফেরা আর একটা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট গঠন করা। এই দুইটা ঘটনার ফলে, এই দুইটা ঘটনা হ্যাভ ইজড শান্ত করে দিয়েছে দিস কনসার্ন, এই কনসার্নটাকে। অর্থাৎ এই ইন্টারন্যাশনাল কমিউনিটির যে দুশ্চিন্তা ছিল পুলিশ কাজে আসার পরে এবং নতুন সরকার ক্ষমতা নেওয়ার কারণে মানুষের চিন্তা একটু কমছে। অ্যান্ড গিভেন রাইজ ইন সাম কোয়ার্টার্সে সমাজের বিভিন্ন গ্রুপ, বিভিন্ন সম্প্রদায়, যেমন হিন্দু সম্প্রদায় হইতে পারে, মুসলিম সম্প্রদায় হইতে পারে, এই দলের সম্প্রদায়, ওই দলের সম্প্রদায়, তারপর বিভিন্ন উপজাতির সম্প্রদায়, সকল বিভিন্ন সম্প্রদায়কে বলার জন্য বলে ইন সাম কোয়ার্টার্স। তাহলে বলছে যে আসলে এই যে কনসার্ন, ইন্টারন্যাশনাল কমিউনিটি যে কনসার্ন আছে, তারা যে উদ্বিগ্ন আছে, সেটা পুলিশ কাজে ফেরার পরে এবং ইন্টারিম গভর্নমেন্ট গঠন করার পরে কিন্তু এটা একটা কনসার্নটা কমছে, এবং মানুষের মধ্যে, সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে একটা কি গিভেন রাইজ টু কশাস অপটিমিজম, একটু মানুষ আশাবাদী এখন। কশাস অপটিমিজম হচ্ছে আশাবাদী, আর কশাস অপটিমিজম মানে দেখছে, শুনছে এবং মানুষ একটু ভরসা পাচ্ছে। বাট দের ইজ স্টিল লিঙ্গারিং কনসার্ন, কিন্তু বলছে এখনও মানুষের মধ্যে অনেক দুশ্চিন্তা, অনেক চিন্তা আছে। তো এখানে লিঙ্গার অর্থ হচ্ছে কোনো কিছু দীর্ঘ হওয়া। লিঙ্গার শব্দটা আমরা দেখব। লিঙ্গার অর্থ হচ্ছে আপনার লাস্টিং ফর এ লং টাইম অর স্লো টু এন্ড, কোনো কিছু আস্তে আস্তে বিলম্বিত হওয়া। তো বলছে মানুষ দ্যার ইজ স্টিল লিঙ্গারিং কনসার্ন, এখনও আন্তর্জাতিক যে কমিউনিটি তাদের মধ্যে এখনও দুশ্চিন্তা কাটেনি, তারা এখনও মানে চিন্তা করছে। হাউএভার, যাই হোক, আই ডোন্ট ওয়ান্ট টু ওভারস্টেট দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটিস সেন্স অফ ওয়ারি। তো মাইকেল কুগেলম্যান এখানে আবার আরেকটা কথা বলছে যে হাউএভার, যাই হোক, আই ডোন্ট ওয়ান্ট টু ওভারস্টেট অর্থ হচ্ছে কোনো কিছু অতিরঞ্জিত করে বলা। ওভারস্টেট শব্দের অর্থটা আমরা দেখব। ওভারস্টেট মানে এক্সাজারেট করা, ওভার এমফাসাইজ, অতিরিক্ত জোর দেওয়া। স্টেট টু স্ট্রংলি, এক্সাজারেট, জোর করে বলা। বলছে আই ডোন্ট ওয়ান্ট টু, আমি চাই না যে খুব বেশি জোর বারবার বলতে, ইন্টারন্যাশনাল কমিউনিটিস সেন্স অফ ওয়ারি, অর্থাৎ আন্তর্জাতিক পৃথিবীর বিভিন্ন দেশ যে তারা যে উদ্বিগ্ন বা চিন্তিত, এই জিনিসটা নিয়ে আমি বেশি কথা বলবো না। দিস ক্রাইসিস ইন বাংলাদেশ ওয়াজ অ্যান ইন্টারনাল ওয়ান, এই যে বাংলাদেশের ক্রাইসিসটা, সংকটটা, প্রবলেমটা, এটা তাদের একটা নিজস্ব সংকট। আফটার অল, অ্যান্ড দেয়ার আর মাল্টিপল ওয়ার্ডস অ্যান্ড আদার মেজর ক্রাইসিসের প্লুরাল হচ্ছে ক্রাইসিস। দেখেন এখানে হচ্ছে ক্রাইসিস, এটা সিঙ্গুলার, আর এখানে হচ্ছে ক্রাইসিস, এটা প্লুরাল। আই দিয়া হইলে সিঙ্গুলার, ই দিয়া হইলে প্লুরাল। তো বলছে দেয়ার আর মাল্টিপল ওয়ার্ড, পুরো পৃথিবীতে অনেক যুদ্ধ চলতেছে। অ্যান্ড আদার মেজর ক্রাইসিস প্লেইং আউট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তো বলছে বাংলাদেশের এই যে সংকট, এটা হচ্ছে বাংলাদেশের নিজস্ব একটা সমস্যা, এবং দেয়ার আর মাল্টিপল ওয়ার্ডস, এবং সারা পৃথিবী অনেক যুদ্ধ হচ্ছে। অ্যান্ড আদার মেজর ক্রাইসিস, এবং যুদ্ধ ছাড়া অন্যান্য সংকটও আছে পুরো পৃথিবীতে। প্লেইং আউট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পৃথিবীব্যাপী এখন বিভিন্ন সংকট চলতেছে। বাট বাংলাদেশ ইজ এ সিগনিফিক্যান্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, বলছে পৃথিবীর অনেক দেশের কাছেই বাংলাদেশের গুরুত্ব বেশি, স্পেশালি বিকজ অফ ইটস ইকোনমি, বিশেষ করে বাংলাদেশের অর্থনীতিটা যেহেতু বড়, এখানে বাংলাদেশের গুরুত্ব বেশি পৃথিবীর বিভিন্ন দেশের কাছে। অ্যান্ড মেনি গ্লোবাল ক্যাপিটালস হ্যাভ সাবস্ট্যান্টিভ পার্টনারশিপস উইথ ঢাকা, এবং পৃথিবীর অনেক আপনার গ্লোবাল ক্যাপিটালস বলছে অনেক বড়লোক দেশের সাথেই বাংলাদেশের একটা বড় ধরনের পার্টনারশিপ আছে। সাবস্ট্যান্টিভ অর্থ উল্লেখযোগ্য একটা পার্টনারশিপ আছে। আমরা সাবস্ট্যান্টিভ শব্দের অর্থটা দেখব।
সাবস্টেন্সিভ অর্থ হচ্ছে হ্যাভিং এ ফার্ম বেসিস ইন রিয়েলিটি অ্যান্ড এ সো ইম্পর্টেন্ট, মানে গুরুত্বপূর্ণ রিলেশনশিপ আছে বাংলাদেশে, মিনিংফুল অর্থবহ রিলেশনশিপ বাংলাদেশের সাথে আছে, এবং কনসিডারেবল মানে ব্যাপক, মানে মোটামুটি ভালো মানের সম্পর্ক বাংলাদেশের সাথে আছে, পার্টনারশিপ বাংলাদেশের সাথে আছে। কাদের? গ্লোবাল ক্যাপিটালসের, পৃথিবীর বিভিন্ন এই গ্লোবাল ক্যাপিটাল বলতে আপনার অনেক অর্থনৈতিক প্রতিষ্ঠান হতে পারে, অনেক ব্যবসা প্রতিষ্ঠান হতে পারে, যেমন স্যামসাং কোম্পানি, মোবাইল কোম্পানি হতে পারে, গুগল হতে পারে, ফেসবুক হতে পারে এরকম, অথবা বিভিন্ন প্রোডাক্টের বড় বড় অ্যামাজন হতে পারে। ঢাকার সাথে তাদের সম্পর্ক আছে, স্পেশালি কমার্শিয়াল ওয়ান, বিশেষ করে ব্যবসা প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের পৃথিবীব্যাপী যাদের ব্র্যান্ড আছে তাদের একটা অনেক সম্পর্ক আছে। আসলে এইটুকু আর্টিকেলের মাধ্যমে বলছে, উনি বলছে হাউএভার আই ডোন্ট ওয়ান্ট টু ওভারস্টেট, বলছে আন্তর্জাতিক সম্প্রদায় যে অনেক চিন্তিত সেটা নিয়ে আর বেশি কথা বলবো না, কিন্তু একটা জিনিস বলবো, বর্তমান যে সংকটটা সেটা বাংলাদেশের নিজের সংকট এবং পৃথিবীব্যাপী বিভিন্ন যুদ্ধ এবং সংকটের মধ্যে দিয়ে চলতেছে, কিন্তু বাংলাদেশ পৃথিবীর সবার কাছেই একটা গুরুত্বপূর্ণ দেশ, বিশেষ করে বাংলাদেশের অর্থনীতির কারণে, কারণ বাংলাদেশের যে অর্থনীতি সেটা অনেক দেশের যারা ব্যবসা বাণিজ্য, অনেক কোম্পানির দৃষ্টি বাংলাদেশের উপর আছে। আলটিমেটলি I don't think Bangladesh's status as a battleground for great power competition will change. বলছে তারপরও শেখ হাসিনার পতনের পরেও আমার মনে হয় না বাংলাদেশের যে বর্তমান অবস্থান একটা ব্যাটেল গ্রাউন্ড হিসাবে পৃথিবীর বড় বড় গ্রেট পাওয়ার বলতে এখানে বলতেছে রাশিয়া, ইউএসএ, তারপর চীন, ভারত, এই সকল দেশ যারা মানে বর্তমানে ওয়ার্ল্ড লিডার্স হইতে চাচ্ছে, তো বলছে আমার মনে হয় না যে বাংলাদেশকে নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ যেরকম চিন্তা করছে ব্যাটল গ্রাউন্ড, অর্থাৎ বাংলাদেশকে সবার পক্ষে ভিড়াইতে চাচ্ছে, এই কম্পিটিশন মনে হয় না চেঞ্জ হবে না, অর্থাৎ সবার পলিসি আগের মতোই থাকবে। অর্থাৎ হাসিনা সরকারে যেভাবে বিভিন্ন দেশ তাদের করে নিতে চেয়েছিল, একইভাবে বর্তমান সরকারকেও তাদের ওয়ার্ল্ড পাওয়াররা তাদের করে নিতে চাইবে। ইউএস, চায়না, রাশিয়া অ্যান্ড অলসো ইন্ডিয়া উইল হ্যাভ স্ট্রং incentives to engage and to maintain influence. বলছে আমেরিকারও স্বার্থ আছে, চীনেরও স্বার্থ আছে এবং রাশিয়ারও স্বার্থ আছে, এবং এমনকি ইন্ডিয়ারও স্বার্থ আছে। তাদের সবারই স্বার্থ বলতে এখানে ইনসেন্টিভস বলছে, টু এনগেজ অ্যান্ড টু মেনটেন ইনফ্লুয়েন্স, অর্থাৎ তারা সবাই চায় বাংলাদেশে একটু তাদের ইনফ্লুয়েন্স থাকুক, তাদের পাওয়ার থাকুক, তাদের ক্ষমতা থাকুক, তাদের কন্ট্রোল থাকুক। ঢাকা উইল ওয়েলকাম দিস এনগেজমেন্ট। বলছে ভয় পাওয়ার কিছু নাই, ঢাকাও চাইবে যে সবাই তাকে পেতে চাক, সবার এই প্রতিযোগিতাকে ঢাকা এনজয় করবে, উইল ওয়েলকাম, স্বাগত জানাবে। ইভেন দো ইট উইল ফেস দ্য সেম কোয়ান্ডারাম। বলছে এই যে সবাই বাংলাদেশকে পেতে চায়, তার দলে তার বলয়ে পেতে চায়, সেটার কারণে বাংলাদেশ একটা উভয় সংকটে থাকবে। কোয়ান্ডারাম, যেটা কোয়ান্ডারাম দিয়ে বোঝাচ্ছে, কোয়ান্ডারাম মানে সংকট বোঝাচ্ছে, একটা প্রবলেম বোঝাচ্ছে, ডিফিকাল্ট সিচুয়েশন বোঝাচ্ছে, কেমন কনফিউজিং অ্যান্ড ডিফিকাল্ট প্রবলেম, কোয়েশ্চেন, পাজল। তো এখানে কোয়ান্ডারাম শব্দটা রিডলও হয়, পাজলও হয়, কেমন। তো মানে বাংলাদেশের যেহেতু বাংলাদেশকে এই সব দেশই তাদের মধ্যে তাদের বেল্টে নিতে চায়, এই তাদের যে এনগেজমেন্টের কারণে বাংলাদেশ কি করবে, উইল ফেস দ্য সেম কোয়ান্ডারাম, বাংলাদেশ একটা মানে দ্বিধাদ্বন্দ্বে থাকবে, দ্যাট দ্য হাসিনা গভর্নমেন্ট ডিড, এবং এই দ্বিধাদ্বন্দ্বে হাসিনা সরকারও ছিল, অফ বিং এ নন অ্যালাইন্ড স্টেট, এবং হাসিনা দীর্ঘদিন ধরে চেষ্টা করছে নন অ্যালাইন্ড। অ্যালাইন্ড অর্থ হচ্ছে তাদের কারো পক্ষে চলে যাওয়া, আর নন অ্যালাইন্ড মানে সবার সব পক্ষেই থাকা, এরকম একটা ফরেন পলিসি শেখ হাসিনা যেভাবে মেনটেন করছে, এরকম একটা অ্যামিড ইন্টেন্সিফাইং গ্রেট পাওয়ার রাইভালরি। রাইভালরি মানে প্রতিদ্বন্দ্বিতা, দুই দেশের সাথে বৈরিতা, চীন আমেরিকার রাইভালরি বলতে পারেন। এই রাইভালরির মধ্যে তীব্র প্রতিযোগিতার মধ্যে মানে বাংলাদেশের বর্তমান যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট হাসিনা সরকারের মতো চাইবে তারা নন অ্যালাইন্ড একটা পলিসি ফলো করতে। হাউ ইজ দ্য ইউএস ভিউইং, আমেরিকা কীভাবে দেখছে, এখানে কিন্তু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইন্ডিয়া গিভিং রিফিউজ টু শেখ হাসিনা আফটার হার আউস্টার। আউস্টার অর্থ হচ্ছে এখানে তার ক্ষমতাচ্যুতি। আমরা আউস্ট শব্দ দেখছি, এটার নাউন হচ্ছে আউস্টার, কেমন। আউস্টার শব্দের অর্থটা যদি দেখেন, ইজেকশন ফ্রম প্রপার্টি, কাউকে সম্পদ থেকে উচ্ছেদ করা, স্পেশালি রংফুল ইজেকশন, বিশেষভাবে অবৈধভাবে কাউকে উচ্ছেদ করা। ডেপ্রাইভেশন অফ অ্যান ইনহেরিটেন্স, কারো সম্পত্তি থেকে বঞ্চিত করা। এখানে এক্সপালশন মনে করতে পারেন, ফ্রম পজিশন, শেখ হাসিনাকে তার পজিশন থেকে এক্সপালশন করা হয়েছে, ডিসমিসাল করা হয়েছে, তাকে উচ্ছেদ করা হয়েছে। তো এইটা হচ্ছে আউস্টার, অর্থাৎ তার পতনও বলতে পারেন।
হাউ ইজ দিস ইউএস ভিউইং ইন্ডিয়া গিভ রিফিউজ টু, এটা কিন্তু একটা ফ্রেজ। শেখ হাসিনা আফটার আর আউটটা, তার পতনের পরে তাকে যে ইন্ডিয়া আশ্রয় দিয়েছে, এটাকে আমেরিকা কিভাবে দেখছে, এই হচ্ছে প্রশ্ন। হাসিনা টেকিং রিফিউজ ইন ইন্ডিয়া, হাসিনা ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে, মেক্স পারফেক্ট সেন্স। বলছে হাসিনা যে রামিসারও প্রশ্ন করছে, আর মাইকেল কুগেলম্যান কিন্তু উত্তর দিচ্ছে যে হাসিনা যে ইন্ডিয়াতে গেছে মেক্স পারফেক্ট সেন্স, এটা ঠিক মতোই গেছে, মানে এটা মানে ইয়ার কিছু না, নতুন কিছু না। গিভেন দ্যাট হি হ্যাড নো ক্লোজার ফ্রেন্ড দ্যান ইন্ডিয়া, কারণ হচ্ছে তার নাই কোনো ঘনিষ্ঠ বন্ধু, ইন্ডিয়া চাইতে বেশি ঘনিষ্ঠ বন্ধু কেউ নাই। অ্যান্ড স্পেশালি দ্য নরেন্দ্র মোদী গভর্নমেন্ট, বিশেষ করে নরেন্দ্র মোদী সরকার। আই সাসপেক্ট দ্যাট, আমি মনে করি দ্য ইউএস ইজন্ট থ্রিলড, আমেরিকা কোনো বেশি মানে খুব আনন্দিত নয় অ্যাবাউট ইন্ডিয়া হোস্টিং হার ফর এ লং পিরিয়ড। বলছে আমার মনে হয় না আমেরিকা খুব খুশি হবে যদি দীর্ঘদিন ধরে শেখ হাসিনাকে ইন্ডিয়া রেখে দেয়। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিন শেষে ইফ ইন্ডিয়া ওয়ান্টস টু বিল্ড নিউ রিলেশনশিপ ইন ঢাকা, অবশ্যই ঢাকার সাথে ভালো সম্পর্ক যদি ইন্ডিয়া করতে চায়, অ্যান্ড ইট শিওরলি ডাজ, এবং অবশ্যই ইন্ডিয়া ভালো রিলেশন করতে চাইবে, দেন ইট মানে ইন্ডিয়া শুড হ্যাভ এ স্ট্রং ইন্টারেস্ট ইন নট গিভিং হাসিনা এ লং টার্ম হোম ইন ইন্ডিয়া। বলছে যদি ইন্ডিয়া ভালো সম্পর্ক চায় ঢাকার সাথে, তাহলে ইন্ডিয়া কী করবে না, শেখ হাসিনাকে দীর্ঘদিন ইন্ডিয়াতে থাকতে দিবে না। There has been mixed signals regarding India's responses to the fall of Sheikh Hasina. How do you view it? বলছে হাসিনার পতনের বিষয়ে হাসিনার পতনের বিষয়ে ইন্ডিয়ার যে রেসপন্স, ইন্ডিয়ার যে সাড়া, সেটা সম্পর্কে কোনো নির্দিষ্ট মতবাদ আসছে না। বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম কথা বলতেছে, এটা হচ্ছে মিক্সড সিগন্যালস। লেটস বি ক্লিয়ার। তো উনি আবার বলতেছে, মাইকেল কুগেলম্যান বলতেছে আবার, আপনারা নিশ্চিত থাকুন, নো কান্ট্রি ওয়াজ মোর আপসেট টু সি হাসিনা ফল দ্যান ইন্ডিয়া। বলছে কোনো দেশই হাসিনার পতনে ইন্ডিয়ার চাইতে বেশি আপসেট না। উই অল নো দ্যাট নিউ দিল্লি, আমরা সবাই জানি যে নিউ দিল্লি হ্যাড পুট অল ইটস এগস ইন দ্য হাসিনা অ্যান্ড আওয়ামী লীগ বাস্কেট ফর ইয়ার্স। গত কয়েক দশক ধরে ইনফ্যাক্ট স্বাধীনতার পর ধরেই, এই অনেক সময়, ফর ইয়ার্স বলতে অনেক বছর ধরেই আপনার এখানে দিল্লি মানে ইন্ডিয়া তার সকল প্রচেষ্টা পুট ইটস অল এগস, আসলে কেউ ডিম তো আর ঝুড়িতে রাখে না, এরকম কিছু না। এখানে এটা একটা ইডিওমেটিক এক্সপ্রেশন। এখানে এক্সপ্রেশন এরকম, পুট সামওয়ানস এগস ইন দ্য বাস্কেট, এই যে ইন দ্য বাস্কেট, অর্থাৎ কারো সকল সঞ্চয় এক জায়গায় রাখে, এরকম। অর্থাৎ দীর্ঘ এত বছরে ইন্ডিয়া বাংলাদেশের অন্য কোনো পার্টির সাথে তেমন একটা সম্পর্ক করে নাই, সম্পর্ক করছে হাসিনার সাথে এবং আওয়ামী লীগের সাথে। বলতেছে আমরা সবাই জানি যে দিল্লি বানি ইন্ডিয়া তার সকল ইনভেস্টমেন্ট হাসিনার উপরে করছে এবং আওয়ামী লীগের উপরে করছে, মানে ভালো সম্পর্ক, ইনভেস্টমেন্ট বলতে এখানে ভালো সম্পর্ক। অ্যান্ড দ্যাট ইট কুডন্ট অ্যাকসেপ্ট এনি অল্টারনেটিভ টু হার পার্টি, এবং এই ইন্ডিয়া গ্রহণ করতে পারেনি, মেনে নিতে পারেনি, কুডন্ট অ্যাকসেপ্ট এনি অল্টারনেটিভ, কোনো মানে অল্টারনেটিভ অপশন মেনে নিতে পারেনি টু হার পার্টি। শেখ হাসিনা ছাড়া আরও অন্য কাউকে ইন্ডিয়া মেনে নিতে পারেনি। ইন্ডিয়া হ্যাজ লং ব্রট ইন টু হাসিনাস আর্গুমেন্ট দ্যাট, ইন্ডিয়া দীর্ঘদিন ধরে হাসিনার এই কথা বিশ্বাস করছে যে শি ওয়াজ দ্য অনলি থিং, সেই একমাত্র নেত্রী স্ট্যান্ডিং বিটুইন আ সেকুলার অ্যান্ড মডারেট বাংলাদেশ, সেই একমাত্র নেত্রী যে সেকুলার একজন মানুষ এবং মডারেট একজন মুসলিম, অ্যান্ড এ নেশন ডিস্টেবিলাইজড বা ইসলামিস্ট, অর্থাৎ দেশের ইসলামিস্ট যারা দেশে অস্থিরতা তৈরি করে ইসলামিস্ট, তাদের থেকে একটু ভিন্ন এবং সেকুলার একজন নেতা হচ্ছে, মানে ইন্ডিয়াকে শেখ হাসিনা দীর্ঘদিন ধরে বোঝাচ্ছে যে তারা যেহেতু ইন্ডিয়া কিন্তু বাংলাদেশকে একটা সেকুলার বাংলাদেশ চায়, মডারেট বাংলাদেশ চায়, তো ইন্ডিয়াকে এটা আশ্বস্ত করছে যে বাংলাদেশে মানে তিনি ছাড়া এমন সেকুলার মডারেট কেউ নাই, আর যারা আছে সবাই একটা ইসলামিস্ট। তারপর বলছে অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে নো কান্ট্রিজ সিকিউরিটি ইন্টারেস্ট আর মোর ইম্প্যাক্টেড বাই হাসিনাস আউস্টার দ্যান ইন্ডিয়া, এবং আরও বলছে একই সময়ে কোনো দেশেরই নিরাপত্তার যে স্বার্থ সেটা প্রভাবিত হয়নি হাসিনার উচ্ছেদের পরে। হ্যাঁ, ইন্ডিয়ার চাইতে আর কারো এত নিরাপত্তা মানে সমস্যা
থ্রেট হয় না। অর্থাৎ শেখ হাসিনা থাকলে বাংলাদেশটা ইন্ডিয়া সিকিউর ফিল করে, তারা মনে করে যে তাদের যে সিকিউরিটি ইন্টারেস্ট সেটা ভালো থাকে। নিউ দিল্লি's concerns from the threats to the Bangladesh Hindu community to potential new surges of refugees across the border are real and understandable. এবং তিনি আরও বলছে নয়াদিল্লির যে দুশ্চিন্তা কিসের দুশ্চিন্তা ফ্রম থ্রেটস টু দ্য বাংলাদেশি হিন্দু কমিউনিটি টু পটেনশিয়াল নিউ সার্জেস অফ রিফিউজি ক্রসিং দ্য বর্ডারের কাছে অনেক হিন্দুরা আশ্রয় নিচ্ছে ইন্ডিয়াতে ঢোকার জন্য। এগুলো কিন্তু রিয়েল, যেহেতু অনেক হিন্দু এখনও বর্ডারে আসলে ক্রস করতে চাচ্ছে। তো আসলে উনি বলছে যে আসলে ইন্ডিয়ার দুশ্চিন্তার কারণ আছে। ডেসপাইট অল দিস, সকল কিছু সত্ত্বেও ইন্ডিয়াস ফরেন পলিসি, ইন্ডিয়ার বৈদেশিক যে পলিসি ইজ প্র্যাগমেটিক, খুবই প্রজ্ঞার সাথে তারা বৈদেশিক নীতি চালায়, অ্যান্ড এজাইল, এবং তারা খুবই দ্রুত। এজাইল বলতে আমরা জানি ক্ষিপ্র, কিন্তু এখানে এজাইল বলতে তারা দ্রুত কোনো দেশের গভর্নমেন্টের সাথে অ্যাডাপ্ট করে নেয়, পরিবর্তনশীল যে ব্যবস্থাটা সেটা তারা গ্রহণ করে নেয়। যেমন নরেন্দ্র মোদী কিন্তু অলরেডি আমাদের ইন্টারিম গভর্নমেন্টের ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানাইছে, এই জিনিসটি বলছে প্র্যাগমেটিক অ্যান্ড এজাইল। তারা কিন্তু শেখ হাসিনার সেই যে বৃত্ত সেখান থেকে বেরিয়ে গেছে, সেটাতে কিন্তু তারা পড়ে থাকে নাই, এটাই বলছে। ডেসপাইট অল দিস, এই সত্ত্বেও ইন্ডিয়াস ফরেন পলিসি ইজ প্র্যাগমেটিক, ইন্ডিয়ানরা প্র্যাগমেটিক এবং এজাইল। ইট মানে ইন্ডিয়া উইল ওয়ান্ট টু অ্যাডজাস্ট টু বাংলাদেশ ড্রামেটিক নিউ পলিটিক্যাল রিয়ালিটি, অর্থাৎ ইন্ডিয়া বর্তমানে কিন্তু এই যে সাধারণ ছাত্রদের যেই পালস সেটা বুঝতে চাচ্ছে। ইট উইল ওয়ান্ট টু অ্যাডজাস্ট, তারা অ্যাডজাস্ট করে নিচ্ছে টু বাংলাদেশ ড্রামেটিক নিউ পলিটিক্যাল রিয়ালিটি, পলিটিক্যাল বাস্তবতা তারা বুঝে নিচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের, এবং সেটা বুঝে নিচ্ছে তারা মেনে নিচ্ছে। ইট উইল ট্রাই টু রিচ আউট টু দ্য কান্ট্রিজ নিউ লিডার্স, এবং ইন্ডিয়ারা কী করবে, বাংলাদেশের যে নতুন নেতা হবে তাদের কাছে আসবে, হ্যাঁ, মানে রিচ আউট, তাদের কাছে আসবে বলতে ফোন করবে এরকম। ট্রেড, বর্ডার সিকিউরিটি, গ্রেট পাওয়ার কম্পিটিশন, বলছে আসলে একটা দেশের সাথে একটা দেশের কী থাকে, বাণিজ্য থাকে, বর্ডার সিকিউরিটির বিষয় থাকে, এবং সেই দেশকে নিয়ে পার্শ্ববর্তী অন্যান্য যে গ্রেট পাওয়ারগুলো আছে, অন্যান্য শক্তিশালী দেশগুলো আছে, সেদের সাথে কম্পিটিশন, সব কিছু মিলে একটা দেশের গুরুত্ব থাকে। ইট হ্যাজ মেনি কম্পেলিং রিজনস, অনেক কারণ আছে। টু ফর্ম এ ওয়ার্কেবল রিলেশনশিপ, একটা দেশের সাথে ভালো সম্পর্ক রাখার একটা অনেক কারণ আছে। উইথ পোস্ট হাসিনা বাংলাদেশ, হাসিনা পরবর্তী বাংলাদেশের সাথে বাংলাদেশকে পাওয়ার জন্য যে কোনো দেশই চাইবে, কারণ হচ্ছে এই সকল ক্ষেত্রে একটা দেশ খুব গুরুত্বপূর্ণ। তারপর রামিশ আরও আরেকটা কোয়েশ্চেন করছে, হাউ ডাজ দিস রেজিম চেঞ্জ ইন বাংলাদেশ এফেক্ট, তারপর দ্য ইন্ডো প্যাসিফিক পলিসি অ্যাজ এ হোল। তো আমরা জানি যে ইন্ডিয়া এবং বাংলাদেশের ইন্ডো প্যাসিফিক একটা পলিসি আছে, সম্ভবত এটা ইন্ডিয়ার পলিসি। তো এই পলিসি শেখ হাসিনার যেই হাউ ডাজ দিস রেজিম চেঞ্জ, এই যে শেখ হাসিনার সাম্রাজ্যে যে পরিবর্তন হয়েছে সেটা কিভাবে এফেক্ট করবে, ইন্ডো প্যাসিফিক পলিসিকে কিভাবে এফেক্ট করবে। ইন দ্য ইমিডিয়েট টার্ম, মানে একদমই বর্তমান সময়ে, দ্য আনসার্টেনিটি লেফট বাই হাসিনা সাডেন ফল হ্যাজ ইম্প্যাক্টেড, বলছে হাসিনা হঠাৎ করে পতনের কারণে নিশ্চয়ই ইন্ডো প্যাসিফিক পলিসি প্রভাব পড়বে, দ্য ইন্ডো প্যাসিফিক পলিসি, অ্যান্ড ইন দ্যাট দ্য ইউএস অ্যান্ড ইটস allies don't have a sense as to what the strategic direction of the next গভর্নমেন্ট উইল বি, এবং কেউই জানে না পরবর্তী বাংলাদেশ যে সরকার তাদের স্ট্র্যাটেজি কোন দিকে যাবে, তারা আসলে কি চাইবে। হাসিনার সরকার রিলিজড অ্যান ইন্ডো প্যাসিফিক আউটলুক ডকুমেন্ট দ্যাট adeptly balanced principles upheld by both the US-led Indo-Pacific policy। তো এখানে ইন্ডো-প্যাসিফিক পলিসি কিন্তু মানে আমেরিকার ইন্ডো-প্যাসিফিক পলিসি আছে, চীনেরও ইন্ডো-প্যাসিফিক পলিসি আছে, ভারতের ইন্ডো-প্যাসিফিক পলিসি আছে। তো হাসিনা কিন্তু এগুলো সব কিছু ব্যালেন্স করছে। হাসিনা অ্যাডমিনিস্ট্রেশন রিলিজ তারা কার সাথে কীরকম করবে একটা ব্যালেন্স করছে। অ্যান্ড চায়নাস ফরেন পলিসি স্ট্র্যাটেজিস উই ডোন্ট নো ইয়েট, আমরা এখনও জানি না হোয়াট দ্য নিউ গভর্নমেন্টস প্ল্যানস। অর্থাৎ হাসিনার প্ল্যান ছিল এরকম, নতুন সরকারের ইউনুস সরকারের প্ল্যান কী হবে আমরা উই ডোন্ট নো ইয়েট, আমরা এখনও জানি না হোয়াট দ্য নিউ গভর্নমেন্টস প্ল্যানস আর ইন দিস রিগার্ড, তাদের এই ব্যাপারে তারা কী করবে। ইন্ডো প্যাসিফিক পলিসিতে তারা আমেরিকার সাথে থাকবে, চীনের সাথে থাকবে, ভারতের সাথে থাকবে, এটা বোঝা যাবে। I don't anticipate foreign policy will be an immediate top priority for the interim government. Also, ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার, তাদের আসলে এই যে এখানে বলছে ফরেন পলিসিটা টপ প্রায়োরিটি হবে না। হ্যাঁ, আই ডোন্ট অ্যান্টিসিপেট, আমি মনে করি না। অ্যান্টিসিপেট অনেকটা থিঙ্ক অর্থ দেয়, তবে এটা অর্থ হচ্ছে চিন্তা করা।
ভবিষ্যৎ সম্পর্কে অনুমান করা। তুমি বলতেছে আমার মনে হয় না সামনে মানে এই ফরেন পলিসি নিয়ে খুব একটা কাজ করবে ইউনুস গভর্নমেন্ট। কারণ হচ্ছে আসলে দেখেন ইউনুস গভর্নমেন্টের কিন্তু অনেক কাজ করার আছে, তাদের মানে রাষ্ট্র গঠনের অনেকগুলো বিষয় আছে। তারা চাইলে এখন কিন্তু ইন্টারন্যাশনাল পলিটিক্সে জড়িত হবে না। ইমিডিয়েট ফোকাস এরিয়া উইল বি ল অ্যান্ড অর্ডার। ইউনুস সরকার এখন চাইবে দ্রুত ল অ্যান্ড অর্ডার ফিরিয়ে আনা, দ্য ইকোনমি অর্থনীতিকে স্ট্যাবিলাইজ করা, অ্যান্ড দ্য পলিটিক্যাল ট্রানজিশন, এবং কোন দল ক্ষমতায় আসবে যে ট্রানজিশনটা হবে সেটা নিশ্চিত করা। দেয়ার উইল বি এ ফিউ ইমিডিয়েট ফরেন পলিসি প্রায়োরিটিস। বলছে খুব দরকার না হলে তারা কোনো একটা ফরেন পলিসি বিষয় নিয়ে কাজ করবে না। হয় এবার যাই হোক, ওয়ান ইজ হাউ টু ডিল উইথ ইন্ডিয়া, স্পেশালি ইন দ্য কনটেক্সট অফ হাউ টু অ্যাপ্রোচ দ্য ইস্যু অফ হাসিনা অ্যাজ লং এজ শি রিমেইনস দেয়ার। কিন্তু বাংলাদেশ বর্তমান যে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার, তাদেরকে অবশ্যই একটা ফরেন পলিসি নিশ্চিত করতে হবে, ডিল করতে হবে, সেটা হচ্ছে ইন্ডিয়ার সাথে। বিশেষ করে তারা বাংলাদেশের যে বর্তমান সরকার, তারা কিভাবে ইন্ডিয়ার সাথে হাসিনার বিষয়ে ইন্ডিয়ার সাথে কথা বলবে যতদিন সে সেখানে থাকে, এই বিষয়ে নিশ্চয়ই তাদের এই বিষয়টা দেখতে হবে। আদার ইজ বাংলাদেশ, আদার নেইবার মায়ানমার। এখন বাংলাদেশের আরেকটা ইন্টারন্যাশনাল পলিটিক্স না চাইলেও সেটা বাংলাদেশ ইনভলভ হইতে হবে, সেটা হচ্ছে মায়ানমার। দ্য ইন্টেন্সিফাইং ওয়ার, আমরা জানি মায়ানমারের তীব্র যুদ্ধ হচ্ছে, যে এখানে ইন্টেন্সিফাইং ওয়ার, যেটা কিন্তু ইন্টেন্সিফাইং মানে এখানে তীব্র যুদ্ধ। দেয়ার ইজ রেইজিং দ্য রিস্ক অফ গ্রেটার স্পিলওভার তো কোনো কিছু ছড়িয়ে পড়া। ধরেন আপনার এখানে যুদ্ধ ঢাকাতে হচ্ছে, ঢাকা থেকে নরসিংদী, তারপর এখানে সাভার, এভাবে আস্তে আস্তে ছড়িয়ে পড়া। স্পিল মানে কোনো কিছু কি তরল পদার্থ মাটিতে পড়ে যায়, সেটা পড়ে যাওয়ার পরে কি হয়, সেটা চারিদিকে ছড়িয়ে পড়ে, এটা হচ্ছে স্পিল ওভার। তো বলছে তীব্র যুদ্ধ যেটা মায়ানমারে হচ্ছে, এটা দেয়ার ইজ রেইজিং দ্য রিস্ক, সেটা একটা রিস্ক তৈরি করছে, গ্রেটার স্পিল ওভার, সেটা বাংলাদেশে ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা আছে। তো এখানে একটা স্পিল ওভার ইফেক্ট বলে। স্পিলওভার ইফেক্ট, যেমন ধরেন স্পিলওভার ইফেক্টের পারফেক্ট এক্সাম্পল হচ্ছে বাংলাদেশের ছাত্রদের আন্দোলনে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। ইন্ডিয়াতে সেই দেখা দেখি ছাত্ররা কিন্তু বর্তমানে যে শাহবাজ সরকার, তাদের পতন করার জন্য তারা আন্দোলন করছে, এইটা কিন্তু একটা স্পিলওভার ইফেক্ট। অ্যান্ড তো বলতেছে এই যে মায়ানমারের যুদ্ধ, সেই যুদ্ধটা একটা স্পিলওভার ইফেক্টের কারণে বাংলাদেশও এটা চলে আসতে পারে। ইনক্রিজেস সার্জেস অফ রোহিঙ্গা রিফিউজিস, এবং আরেকটা আন্তর্জাতিক সংকট বাংলাদেশ বর্তমান সরকারের জন্য, সেটা হচ্ছে রোহিঙ্গা উদ্বাস্তু বৃদ্ধি পাচ্ছে। তারপর বলছে উইথ বাংলাদেশ আর্মি হ্যাভিং বিন ডাইভার্টেড অ্যান্ড ডিস্ট্রাক্টেড। বর্তমানে বাংলাদেশের আর্মি কিন্তু দেশের এই পলিটিক্যাল ট্রানজিশনাল পিরিয়ডে দেশের বিভিন্ন কাজ করছে, তারা কিন্তু বর্ডারে নাই। তো বলছে যেহেতু বাংলাদেশের আর্মি ডাইভার্টেড, তাদের যুদ্ধের স্থান থেকে, তাদের বর্ডার থেকে তাদেরকে ডাইভার্ট করে দেশের দিকে নিয়ে আসা হয়েছে, এবং তাদের যে টার্গেট সেখান থেকে ডিস্ট্রাক্ট করা হয়েছে পলিটিক্যাল সংকটের দিকে। দেয়ার ইজ এ টেকিং দ্য আই অফ দ্য বল রিস্ক। তো এটা একটা ইডিয়ম, টেকিং দ্য আই অফ দ্য বল রিস্ক মানে হচ্ছে ধরেন আপনি যদি কোনো কিছুর দিকে দৃষ্টি না রাখেন, সেটা কিন্তু আপনি পরবর্তীতে হারাইতে পারেন, অথবা আপনি দৃষ্টি না রাখার কারণে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। বলছে যেহেতু বাংলাদেশ আর্মি বর্তমানে বর্ডারে নাই, যেহেতু আমরা ট্র্যাকে নাই বাংলাদেশ আর্মি, তাহলে এই কারণে টেকিং দ্য আই অফ দ্য বল রিস্ক কিন্তু বাংলাদেশের জন্য আছে। অর্থাৎ বর্ডারে দৃষ্টি না রাখলে আরেক দেশে আইসা বাংলাদেশের উপরে হামলা করতে পারে, যা ঢাকা কান্ট অ্যাফোর্ড না, যেটা এই মুহূর্তে যদি হামলা হয়ে যায় ঢাকার পক্ষে অনেক কঠিন হয়ে যাবে, গিভেন এভরিথিং অ্যাজ গোয়িং অন। কারণ হচ্ছে বাংলাদেশে অন্যান্য অনেক কিছু একসাথে ঘটছে। ওয়ান্স দ্য গভর্নমেন্ট ইজ এইবল টু অ্যালোকেট মোর পলিসি ব্যান্ডউইথ টু ফরেন পলিসি, দিস উইল হ্যাপেন ওয়ান্স বাংলাদেশ অ্যাচিভস সাম স্টেবিলাইজেশন। বলছে ফরেন পলিসি নিয়ে বাংলাদেশ বিভিন্ন রকম কাজ করবে, কেমন যখন বাংলাদেশে কী করা হবে, কিছু স্টেবিলাইজেশন, বাংলাদেশের রাজনৈতিক একটু স্থিতি অবস্থা আসবে। আই ইমাজিন উইল সি এ ফেয়ার অ্যামাউন্ট অফ কন্টিনিউটি উইথ দ্য হাসিনা গভর্নমেন্ট। বলছে আমার মনে হয় উনি বলতেছে যে হাসিনা সরকার যেভাবে আগাচ্ছে, হ্যাঁ সেভাবে আসলে অধিকাংশ কাজ বাংলাদেশ সরকার সেভাবে আগে, আসলে এটা ছাড়া কোনো অপশনও নাই। কারণ আমরা এমন তো না যে কোনো দেশের সাথে খুব বেশি ভিন্নভাবে মানে জড়িয়ে যাব, পার্টিকুলারলি ইন দ্য টার্মস অফ ব্যালেন্সিং রিলেশনস। আমাদের কিন্তু সবসময় যে সরকারি আসে, যে ওয়ার্ল্ড পাওয়ার, তাদের সাথে একটা ব্যালেন্সিং রিলেশন আমাদের করতে হয় উইথ গ্রেট পাওয়ার্স, দ্য ওয়েস্ট পশ্চিমা দেশের সাথে, অ্যান্ড দ্য গ্লোবাল সাউথ। তো এখানে পৃথিবীর দুইটা অংশ বলা হয়েছে, পৃথিবীর দুইটা অংশ, একটা হচ্ছে ওয়েস্ট পশ্চিমা, যারা অনেক রিচ, আর গ্লোবাল সাউথ বলতে আপনার যারা একটু তৃতীয় বিশ্বের মাত্র স্ট্রাগল করছে, মানে আপনার বলতে পারেন ল্যাটিন আমেরিকান দেশগুলো বলতে পারেন। আর বড় লোক হচ্ছে মানে ওয়েস্ট হচ্ছে আপনার নর্থ আমেরিকা,
আর ল্যাটিন আমেরিকা হচ্ছে গ্লোবাল সাউথ। তারপর আপনার আফ্রিকার দেশগুলোরে বলে গ্লোবাল সাউথ, দক্ষিণ এশিয়ার দরিদ্র দেশগুলোরে বলে গ্লোবাল সাউথ। বলছে বাংলাদেশ চাইবে সবসময় বড় লোক এবং যারা মধ্যবিত্ত সবার সাথে একটা ব্যালেন্স রেখে, মধ্যবিত্ত দেশের সাথে ব্যালেন্স রেখে চলার জন্য। দ্য ইন্টারিম গভর্নমেন্ট উইল নিড টু বি কেয়ারফুল নট টু আপসেট ইটস টাইটস উইথ দ্য ইউএস অ্যান্ড দ্য ইউ। বলছে অন্তর্বর্তীকালীন সরকার সবসময় কী থাকবে, সতর্ক থাকবে। তারা সতর্ক থাকবে কেন? তো তারা যার কেউ যেন রাগ না হয়, বিশেষ করে আমেরিকা এবং ইউরোপ, তাদের সাথে যেন রাগ না হয়। বাংলাদেশ বিগেস্ট এক্সপোর্ট ডেস্টিনেশন। তো ইউ সম্পর্কে বলতে যা বলছে এবং ইউএস সম্পর্কে বলতে, কারণ এই দুই দেশে বাংলাদেশ অনেক বেশি রপ্তানি করে। তা বলছে ইফ ইট এমব্রেসেস ডেমোক্রেসি অ্যান্ড ডাজন্ট লাশ আউট অ্যাট ওয়েস্ট অ্যাজ হাসিনা পিরিয়ডিক্যালি ডিড। ইফ ইট মানে হচ্ছে বাংলাদেশ বর্তমান সরকার, এমব্রেসেস ডেমোক্রেসি, যদি বাংলাদেশ বর্তমান সরকার গণতন্ত্রকে শ্রদ্ধা করে, অ্যান্ড ডাজন্ট লাশ আউট হতো ক্রিটিসাইজ, সমালোচনা করা, এবং পশ্চিমাদের সমালোচনা না করে, ডাজন্ট লাশ আউট অ্যাজ হাসিনা, লাইক হাসিনা আর কি, পিরিয়ডিক্যালি ডিড। হাসিনা কিন্তু মাঝে মাঝে পশ্চিমাদের, ইসরায়েলের, আমেরিকার সমালোচনা করতো। তো বলছে যদি হাসিনা যেরকম সমালোচনা করছে এরকম যদি না করে, এবং যদি তারা ডেমোক্রেসি, যেহেতু পশ্চিমাদের থিওরি হচ্ছে ডেমোক্রেসি, এই দুইটা মেনে চলে, তখন বাংলাদেশ ইকোনমি ইন্টারেস্ট, বাংলাদেশের অর্থনৈতিক যে স্বার্থ উইল বি বেটার সার্ভড, স্বার্থ রক্ষা হবে। হাউ কুড দিস ফল এফেক্ট বাংলাদেশ চায়না রিলেশনশিপ? বলছে এই যে ফল মানে পতন, শেখ হাসিনার, দিস ফল মানে শেখ হাসিনার পতন, এই শেখ হাসিনার যে ক্ষমতাচ্যুতি, সেটা কিভাবে বাংলাদেশ চীন রিলেশনশিপ এফেক্ট হবে। আই সাসপেক্ট, আই অ্যান্টিসিপেট, আই থিঙ্ক, আই সাসপেক্ট, কেমন এগুলো একরকম। আমার মনে হয় দ্য নিউ গভর্নমেন্ট ইন বাংলাদেশ নতুন সরকার উইল সিক টু আপহোল্ড টাইস উইথ চায়নার সাথে তারা ভালো সম্পর্ক রাখতে চাইবে। উইল সিক মানে এখানে তারা বাংলাদেশ চাইবে ভালো সম্পর্ক রাখতে, সিম্পলি বিকজ ইট উইল conclude its economic and strategic interest are the best served by it। বলছে বাংলাদেশের আসলে উপায় নেই চায়নার সাথে ভালো সম্পর্ক ছাড়া, বাট দেয়ার ইজ এ কি ডিফারেন্স উই উইল লাইকলি সি। বলছে কিছু পার্থক্য আমরা এখানে দেখব। দো হাসিনা ব্যালেন্স টাইজ উইথ চায়না অ্যান্ড ইন্ডিয়া, হাসিনা কিন্তু চায়না এবং ইন্ডিয়া দুটোটার সাথে সম্পর্ক সমানভাবে মেনটেন করতে পারছিল, অ্যান্ড বুস্টেড টাইজ উইথ বেইজিং, এবং বেইজিং বলতে এখানে চীন বলছে, চীনের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে পারছিল। আর স্পেশাল রিলেশনশিপ উইথ মোদিজ ইন্ডিয়া, কারণ হচ্ছে হাসিনার বিশেষ সম্পর্ক ছিল মোদির সাথে, মেন দ্যাট শি কুড অনলি গো সো ফার ইন রিলেশন উইথ বেইজিং। এবং বেইজিংয়ের সাথে এই যে সম্পর্ক এত দূর, চীনের সাথে সম্পর্কে এত লোন নিচ্ছে শেখ হাসিনা, এটা কিন্তু শেখ হাসিনার ব্যক্তিগত রিলেশনের কারণে কিন্তু মোদির বা ইন্ডিয়া রাগ করে নাই, এতটুকু যেতে পারছে। সো অ্যাজ নট টু এলিনিয়েট নিউ দিল্লি। বলছে বেজিংয়ের সাথে হাসিনার সরকার সম্পর্ক রাখছে, পাশাপাশি চীনের সাথে সম্পর্ক, বেজিংয়ের সাথে সম্পর্ক রাখছে, এটা শুধু সম্ভব হয়েছে নিউ দিল্লি শেখ হাসিনাকে কিছু বলতে পারে নাই, মানে তাদের সম্পর্ক ভালো। দ্যাট নিড টু অ্যাভয়েড ফরেন পলিসি স্টেপস দ্যাট আপসেট ইন্ডিয়া উইল নট বি সো স্ট্রং। আচ্ছা, এই আর্টিকেলে আরও অনেকগুলো প্যারাই আছে, আমি সেগুলো দেখলাম না, আপনারা লাস্ট প্যারাটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে বলছে হোয়াট ইন ইউর ভিউ লেড টু দ্য ফল অফ আওয়ামী লীগ রাইম, আওয়ামী লীগ সরকারের পতন কেন হয়েছে। হাউ ডু ইউ থিঙ্ক দ্য ওয়ার্ল্ড শুড ভিউ ইট, পৃথিবী বিভিন্ন রাষ্ট্র তার পতন কেন বলবে, তার পতন হয়েছে, এটা কীভাবে দেখবে। ইট ইজ কোয়াইট সিম্পল, এটা খুবই সহজ সরল বিষয়। উনি বলছে যে আসলে হাসিনার পতনটা খুবই সিম্পল, ইট ইজ কোয়াইট সিম্পল। হাসিনার সিকিউরিটি ফোর্সেস, হাসিনার নিরাপত্তা বাহিনী, উনি পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর, তাদের কথা বলছে, রেস্টোরেটেড টু এগ্রিজিয়াস লেভেল অফ ভায়োলেন্স। অর্থাৎ হাসিনার যে সিকিউরিটি ফোর্স তারা কিন্তু খুব সহিংস একটা ভায়োলেন্স করছে, কেমন পিসফুল প্রটেস্টার্স, অর্থাৎ ছাত্রদের শান্তিকামী মিছিলে, সমাবেশে খুব ভায়োলেন্ট হয়েছে হাসিনার আইন রক্ষাকারী বাহিনী, রবিং হাসিনা অফ হার লেগিটিমেসি। এবং এই কারণেই শেখ হাসিনার যে বৈধতা, সেটা রব মানে কোনো কিছু নস্বাত হয়ে গেছে। অর্থাৎ এখানে তিনি মাইকেল কুগেলম্যান দায়ী করছে যে আইন প্রয়োগকারী সংস্থার যে এগ্রেজিয়াস যেই ভায়োলেন্স, ছাত্র হত্যা করা, এটার কারণে আসলে তার পতন হয়েছে। হুইচ ওয়াজ অলরেডি ফ্রেজাইল, যেহেতু তার লেগিটিমেসি মানে বৈধতা, শেখ হাসিনার লেগিটিমেসি নিয়ে অলরেডি নির্বাচনে বিভিন্ন রকম কার্যকরীর কারণে প্রশ্নবিদ্ধ ছিল, এবং এইখানে আইসা তারা যখন শক্তি ব্যবহার করছে তখন কিন্তু ওই সমস্যাটা হয়ে গেছে। তো এখানে লেগিটিমেসিটারে ব্যাখ্যা করছে, এই লেগিটিমেসি তো অলরেডি
কী হয়ে গেছে, ফেইলিওর হয়ে গেছে ডিউ টু গ্রোয়িং ইকোনমিক স্ট্রেস, অর্থনৈতিক সংকটের কারণে, অ্যান্ড ইয়েট অ্যানাদার কোয়েশ্চেনেবল ইলেকশন, এবং আরেকটা প্রশ্নবিদ্ধ ইলেকশনের কারণে, অ্যান্ড প্রমোটিং দ্য নেশন টু র্যালি অ্যারাউন্ড দ্য প্রটেস্টার্স, এবং দেশে এই যে কী করা, উত্ত্যক্ত করা আন্দোলনকারীদেরকে কী করা, হয়রানি করার কারণেও তার পতন হয়েছে। দোজ রিপ্রেসিভ অ্যাকশনস, অর্থাৎ সরকারের নেওয়া এই দমন নিপীড়ন কাজগুলো ফ্রম দ্য সিকিউরিটি ফোর্সেস, মানে সরকারের আইন প্রয়োগকারী বাহিনীর নেওয়া যে রিপ্রেসিভ নিপীড়নের অ্যাকশনগুলো অলসো আনলিস্ট পেন্ট আপ পাবলিক গ্রিভেন্স, মানুষের মনে যে দুঃখ আছে সেগুলো মানুষ প্রকাশ করে ফেলছে অ্যাগেন্স্ট দ্য স্টেট, রাষ্ট্রের প্রতি, মানে জনগণ দাঁড়ায় গেছে। দ্য জিন ওয়াজ লেট আউট অফ দ্য বোতল, তো বলতেছে জিন ওয়াজ লিড, এটা একটা ইডিওমেটিক ব্যবহার, এখানে বলতেছে যে অর্থাৎ তার যে কারিশমা, শেখ হাসিনার যে কারিশমা, সেই কারিশমাটা আসলে তখনই শেষ হয়ে গিয়েছে। অ্যান্ড ইভেনচুয়ালি দেয়ার ওয়াজ নাথিং এলস দ্যাট হাসিনা আর আওয়ামী লীগ কুড ডু, এবং শেখ হাসিনার এবং আওয়ামী লীগের আর তেমন কিছু করার ছিল না আদার দেন স্টেট ডাউন, নেমে যাওয়া ছাড়া। তো আসলে আজকের আর্টিকেলে আপনার সবটা আর্টিকেল আমি কিন্তু পড়তে পারি নাই। এখানে আফগানিস্তান নিয়ে একটা কোয়েশ্চেন করছে, বাংলাদেশ কি নেক্সট আফগানিস্তান হবে কি না। উনি কিন্তু স্ট্রংলি বলছে যে না, বাংলাদেশ নেক্সট আফগানিস্তান হবে না। তারপর একটা রমিশা রব আরেকটা প্রশ্ন করছে, দেয়ার আর মেনি কনস্পাইরেসি থিওরিজ রিগার্ডিং ইউএস ইন্টারফিয়ারেন্স, বলছে অনেকেই বলছে যে আমেরিকা আসলে শেখ হাসিনার পতন করছে, অ্যান্ড ইউনুস ক্লোজনেস উইথ ওয়েস্ট, এবং যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে পশ্চিমাদের অনেক সম্পর্ক আছে, ক্যান ইউ ডিবাঙ্ক দ্যাম ফ্রম দ্য ইউএস পার্সপেক্টিভ, বলছে আপনি কি এগুলো একটু ব্যাখ্যা করবেন বা সহজভাবে তুলে ধরবেন। ডিবাঙ্ক শব্দের অর্থটা আমরা দেখব। ডিবাঙ্ক অর্থ হচ্ছে এখানে আপনি বলতে পারেন আপনার এক্সপোজ দ্য ফলসনেস হলোনেস অফ অ্যান আইডিয়া, অর্থাৎ এই যে বিভিন্ন আসছে, কনস্পাইরেসি থিওরিজগুলো আসছে, এগুলো মিথ্যা কিনা সত্য কিনা আপনি কি একটু বলবেন আমেরিকার দৃষ্টিকোণ থেকে। তো এটাই কিন্তু আর্টিকেলের মূল বিষয় যে আমেরিকা কি আসলে ইনভলভ কিনা। তো উনি বলছে, ফার্স্ট ইট ইজ সিগনিফিক্যান্ট দ্যাট আদার দেন হাসিনা অ্যান্ড হার ফ্যামিলি সাম ডাইহার্ড আওয়ামী লীগ সাপোর্টার্স, বলছে এটা খুবই তাৎপর্যপূর্ণ যে শেখ হাসিনা ছাড়া এবং তার পরিবার ছাড়া এবং শেখ হাসিনার আওয়ামী লীগের কিছু ডাইহার্ড নেতাকর্মী ছাড়া বাংলাদেশি দেমসেলস, কোনো বাংলাদেশি আর নট এমব্রেসিং দ্য কনস্পাইরেসি থিওরি, অর্থাৎ তারা যে বলতেছে আমেরিকা এই কাজ করছে, কেউই এটা কিন্তু বিশ্বাস করতেছে না। আর নট এমব্রেসিং মানে বিশ্বাস করছে না এই থিওরি অ্যাবাউট ইউএস অর এনি এক্সটার্নাল হ্যান্ড ইন হার আউটস্টার, অর্থাৎ শেখ হাসিনার পতনে যে অন্য কারো হাত আছে, এটা শেখ হাসিনা ছাড়া এবং তার দলের লোক ছাড়া কেউ বিশ্বাস করে না এই দেশের। ইটস মোস্টলি অ্যান ইন্ডিয়ান ন্যারেটিভ, এটা একটা ইন্ডিয়ার একটা আইডিয়া। দ্যাটস এ টেলিং সাইন রাইট দেয়ার, এটাই এখন বাস্তব সত্য। অ্যাব্রড দ্য ইউএস ইজ ডিলিং উইথ এ ওয়ার্ল্ড অন ফায়ার, বলছে সারা পৃথিবীর নিয়েই আমেরিকা ব্যস্ত আছে, হ্যাঁ, ডিলিং উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমেরিকা এখন পুরো পৃথিবীতে বিভিন্ন সংকট নিয়ে ব্যস্ত আছে। অ্যাট হোম, এবং মানে দেশের বাইরে আমেরিকা বিভিন্ন যুদ্ধ নিয়ে ঝামেলায় আছে। অ্যাট হোম, আমেরিকা নিজের দেশেও ইটস ডিলিং উইথ অ্যান ইন্টেন্স প্রেসিডেন্সিয়াল ইলেকশন ক্যাম্পেইন, আমেরিকাতে নভেম্বর ইলেকশন হবে, জো বাইডেন ডেমোক্রেটদের ক্যান্ডিডেসি থেকে নেমে গেছে, কামালা হ্যারিস আসছে, এবং তাদের দেশেও ইন্টেন্স প্রেসিডেন্সিয়াল ইলেকশন চলতেছে। বাংলাদেশ ইজ নট এক্স্যাক্টলি ফরমোস্ট অন ইটস মাইন্ড, বাংলাদেশ আসলে এত গুরুত্বপূর্ণ না এই মুহূর্তে আমেরিকার কাছে। It's true that Chief Advisor Dr. Yunus has many supporters and admirers in the US. বলছে হ্যাঁ, এটা সত্য যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাথে আমেরিকাতে তার অনেক সাপোর্টার্স এবং অ্যাডমায়ার, তারকে অনেক প্রশংসা করে। And those that believe the baseless allegation of US hand in Hasina's ouster, এবং হাসিনা পতনে আমেরিকার যে হাত আছে, এগুলো যারা বিশ্বাস করে will use his appointment as the head of the interim government, এবং তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে হেড বানানোর কারণেই বলতেছে তারা আসলে আমেরিকার হাত আছে অ্যাজ এ ডাটা পয়েন্ট, এটাকে তারা ডাটা হিসেবে তথ্য হিসেবে ব্যবহার করছে। অর্থাৎ তাদেরকে বলে যদি আমেরিকা যে হাত আছে এটার প্রমাণ কি, তারা প্রমাণ হিসেবে বলে যে ইউনুস সাহেবকে বসাইছে এবং ইউনুসের সাথে আমেরিকার ভালো সম্পর্ক। টু ট্রাই টু ভ্যালিডেট দেয়ার ভিউ, এবং এটা তারা ইউনুস সাহেবের উদাহরণ হিসেবে ব্যবহার করে, তারা যেটা বলছে সেটা প্রমাণ করার জন্য। বাট ইটস হার্ড টু ইমাজিন হাউ হি ক্যান বি ওয়ার্কিং অ্যাগেনস্ট বাংলাদেশ ইন্টারেস্ট গিভেন দ্যাট হি commands
considerable level of support there. বলছে আপনি কি বিশ্বাস করতে পারবেন, কেউ কি বিশ্বাস করতে পারবে, অথবা এটা বিশ্বাস করা খুব কঠিন, কল্পনা করা কঠিন কিভাবে হি ক্যান বি ওয়ার্কিং এগেইনস্ট বাংলাদেশ ইন্টারেস্ট, এই মানে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস কীভাবে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করবে, যেহেতু সে একটা ব্যাপক সাপোর্ট নিয়ে ক্ষমতায় আসছে। দ্যাট হি টুক লিডারশিপ অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট অনলি হোয়েন রিকোয়েস্টেড, এবং তাকে যখন রিকোয়েস্ট করা হয়েছে তখন শুধু সে আসলে রাজি হয়েছে সরকার প্রধান হইতে, টু বাই দ্য স্টুডেন্ট প্রোটেস্ট লিডার্স, ছাত্রদের ধারা। অ্যান্ড গিভেন দ্যাট হি হ্যাজ প্লিজড টু পারসু ডেমোক্রেসি অ্যান্ড অ্যাক্রস দ্য বোর্ড রিফর্ম, এবং আরও বলা হয়েছে যে তাকে সে কী করছে, মানে শপথ করেছে যে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে এবং অনেক সংস্কার করবে।